স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। আর সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় বলেও যুক্তি তুলে ধরেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সিলেটে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। জানান প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। সভায় সিইসি বলেন, একদিনে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, যদিও তা বাস্তবায়নযোগ্য পরামর্শ নয় বলে অভিমত তাঁর। একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়, এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে প্রসঙ্গেও মতামত জানান সিইসি। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করে দেখি, ওই সময় পর্যন্ত অপেক্ষা করে দিই। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমার সিদ্ধান্তে আসতে পারবে। এছাড়াও প্রবাসীদের ভোটার তালিকায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। অলরেডি অনেকে ভোটার হয়ে আছেন, বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দ্রুত নির্বাচনের রোডম্যাপ আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ও বিনিয়োগ আরও বাড়বে। আর এখনও দেশে 4 মাসের রিজার্ভ মজুদ আছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সুশাসন নিশ্চিত হওয়ায় হুন্ডিতে টাকা পাচার কমেছে জানিয়ে ডলার অস্থিরতার জন্য দায়ী করছেন বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকে। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিদেশি বাংলাদেশিদের রাজনৈতিক অস্থিরতার জন্য ইমেজ ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে। খুব দ্রুতই একটি নির্বাচনী রোডম্যাপ আসছে বলেও জানান তিনি। যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজেশ আছে, তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করেন, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের অফিসারদের, কর্মচারীদের প্রচুর দুর্নামেরও সম্মুখীন হতে হয়। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও রিজার্ভ নিয়েও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের রেমিটেন্সের প্রবাহ সর্বকালীন সময়ের সবচেয়ে বেশি। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই আগস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন। সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোট বা এগ্রিগেটরদের দায়ী করলেন গভর্নর। দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরের নাই। কেন? কারণ সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে। কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফেরায় অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থায় আছে বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্স। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। শতাধিক পণ্যে ভ্যাট ট্যাক্স বাড়ানোর
আত্মঘাতী সিদ্ধান্ত। সরকারের এই সিদ্ধান্ত অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে এবং মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। রাজধানীর মতিঝিলে সমসাময়িক অর্থনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, শুধু দেশি ব্যবসায়ী নয়, বাংলাদেশ বিনিয়োগ করা বিদেশি ব্যবসায়ীরাও বিপাকে পড়বে এতে। ডিসিসিআই সভাপতি মনে করেন, এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি কমতে পারে বিদেশি বিনিয়োগ। সম্প্রতি শিল্প খাতে গ্যাসের দাম 150% বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে তুলে তিনি শিল্প খাতে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানান। বলেন, গত 3 বছরে প্রায় 200% বেড়েছে গ্যাসের দাম। এর সাথে আরও 150% যোগ হলে 3 বছরে 400% বাড়বে গ্যাসের দাম। একই সাথে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার তাগিদ দেন সভাপতি। রিয়েলি একটা ম্যাজিক্যাল একটা দেশ যেখানে 17-18 কোটি লোক, মাত্র 40 লক্ষ ট্যাক্স পেয়ার, তার মধ্যে কিন্তু মাত্র 25 লক্ষ লোক বছরে ট্যাক্স পে করেন। আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা করাটা আমাদের ইকোনমির জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিবে। বেতন নিয়ে আন্দোলনের মতানৈক্যের জেরে চট্টগ্রামের ইপিজেডে জেএমএস ও কারিমা পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের শতাধিক শ্রমিক আহত হয়েছে। সকাল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় দুই পোশাক কারখানায়। মূলত বেতন ভাতা বাড়ানো নিয়ে বুধবার দুই পক্ষই মালিক পক্ষের বিরুদ্ধে আন্দোলন করছিল। এর মধ্যে এক পক্ষ মেনে নেয়, কিন্তু অন্য পক্ষ প্রধান ফটকে আটকে দেয়। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনা, নৌবাহিনী ও পুলিশ। এই পরিস্থিতিতে দুই কারখানা 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের ভিতরে ভুল বোঝাবুঝির কারণে এই মারামারিটা উৎপত্তি হয় এবং বেশ কিছু 100 জনের বেশি ইনজুর্ড হয়েছে। নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, জয়েন্ট টাস্ক ফোর্স আমরা আসার পরে সিচুয়েশন কন্ট্রোলে আনতে সক্ষম হই। তো এখন আলহামদুলিল্লাহ সিচুয়েশন কন্ট্রোলে আছে। তুচ্ছ একটি ঘটনা কেন্দ্র করে দুটো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাদের শ্রমিকরা নিজেদের মধ্যে বিবাদে জড়ায়। 2 গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। চট্টগ্রাম ইপিজেডের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সংঘর্ষের জেরে ইতিমধ্যে তো 2টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এর আগেও জানিয়েছিলেন যে সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি, পুলিশ এবং নৌবাহিনী। তো এই মুহূর্তে সংঘর্ষ থেমেছে কিনা, সেখানকার পরিস্থিতি সব মিলে জানাবেন। সাথী, পরিস্থিতি এখনও থমথমে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মূলত মালিক পক্ষের সাথে কথা বলে 2টি গার্মেন্টসই 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ইতিমধ্যে যে জেএমএস যে গার্মেন্টসটি রয়েছে সেটির শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে। এখন মূলত মেরিমকো লিমিটেড যে গার্মেন্টসটি, সেটি শ্রমিকরা ভেতরে অবস্থান করছেন। মূলত দুপক্ষের সাথে আবার সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রথমে একটি গার্মেন্টসের শ্রমিকদের আসলে বের করে দেওয়া হয়। সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে আমরা আগেও জানিয়েছি, যেটি বেতন ভাতা নিয়ে আসলে দুই পক্ষই আন্দোলন চালিয়ে যাচ্ছিল গত বুধবার থেকে। এটি নিয়ে তাদের যে ইপিজেডের যে প্রধান ফটক সেটি লাগিয়ে দেওয়া নিয়ে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে এক ধরনের কথা কাটাকাটি হয়। সেটির রেশ ধরে আজকে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে আসলে অভিযোগ করছে যে প্রথমে জেএমএস মেরিমকো লিমিটেডের যে সমস্ত কারখানা রয়েছে, 2টি কারখানা মেরিমকো এবং মেরিমো 2টি গার্মেন্টস রয়েছে, সেখানে হামলা চালিয়েছে এমন অভিযোগ তারা করছেন। প্রায় তাদের শতাধিক শ্রমিক আহত হয়েছে, সেই অভিযোগ তারা করছেন। অন্যদিকে জেএমএসের শ্রমিকরা বলছেন যে মেরিমকোর যে সমস্ত শ্রমিক বা কর্মকর্তারা আছে তারা জেএমএসের কর্মচারীদের উপরে হামলা চালিয়েছে। অর্থাৎ পাল্টাপাল্টি পক্ষে বিপক্ষে আমরা মতামত আসলে এখানে দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেরিমকোর যে ভবন রয়েছে সেখানে বেশ কিছু ভাঙচুর করা হয়েছে। শ্রমিক যারা আহত হয়েছেন তারাও আমাদের সামনে আছেন। বাইরে কিছু তাদের নিজস্ব এখানে হাসপাতাল রয়েছে, সেখানেও আহত হচ্ছে। পাশাপাশি তারা আরেকটি অভিযোগ করছেন যে যেই বেবজা হাসপাতাল রয়েছে সেখানে যাওয়ার জন্য তারা আহত শ্রমিকদের নিয়ে যাচ্ছিলেন, সেখানেও তাদেরকে হামলা করা হয়েছে। ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী, নৌবাহিনী এখানে মোতায়েন রয়েছে, পুলিশেরও ব্যাপক সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পাল্টাপাল্টি এক ধরনের উত্তেজনা এখনও আছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে তাগাদা আমরা দেখতে পাচ্ছি, তারা কাজ করছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। ধন্যবাদ মুজিব।
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেট ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় তারা। ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। 1 ঘণ্টা পর ধলেশ্বরী টোল প্লাজা থেকে ব্লকেট তুলে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রীনগরে গ্রেপ্তারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে শুক্রবার রাতে ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। সব দলমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। সংকট নিরসনে দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে এসব বলেন বিএনপি মহাসচিব। আর দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকারকে অনভিজ্ঞ মন্তব্য করে দ্রুত নির্বাচনের পরামর্শ দেন মাহমুদুর রহমান মান্না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির জাতীয় কাউন্সিলে অংশ নেন বিএনপি সহ সমমনা দলগুলোর নেতারা। অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের চলমান সংকটের মধ্যে বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ানোয় সরকারের সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা 100টা পণ্যের উপরে হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসিবির ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্ন যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে, বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে। তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস, যেটা জীবন, সেই জীবন বোঝে না। আর দেশের অর্থনৈতিক রাজনৈতিক ভঙ্গুর অবস্থা তুলে ধরেন বিএনপির মহাসচিব। জানান সব দলমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব আমি বিশ্বাস করি। বলেন চলমান রাজনৈতিক সংকটে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির মহাসচিব। আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে দেশের উজ্জ্বল সম্ভাবনা নষ্ট না করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। পরিবারের পক্ষ থেকে কথা বলবেন ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রংমিস্ত্রি আশরাফুল সময়ের প্রয়োজনে যোগ দিয়েছিলেন জুলাই আগস্ট আন্দোলনে। সেদিন মেয়ের মন ভোলাতে বলেছিলেন কাজ থেকে বাড়ি ফেরার সময় মালটা কিনে ফিরবেন, কিন্তু রাজপথে নেমেই গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। অবুঝ মেয়ে এখনও বাবা ফেরার অপেক্ষায়, আর সন্তান পালনের চিন্তায় কাটছে আশরাফুলের স্ত্রীর দিন। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার ছিল কুষ্টিয়ার আশরাফুল ইতি দম্পতির। রংমিস্ত্রির কাজ করে যা আয় করতেন তা নিয়ে চলে যেত সংসার। জুলাই আগস্টে আন্দোলন শুরু হলে বাড়িতেই অবস্থান করছিলেন আশরাফ। 4 আগস্ট কুষ্টিয়া শহরে যোগ দেন আন্দোলনে। শহরের 4 রাস্তা মোড়ে আন্দোলনে যোগ দিলে শুরু হয় সংঘর্ষ। সেখানে গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আশরাফুলের। বাবার অপেক্ষায় ছোট্ট ফারিয়া। আর মাদ্রাসায় 3য় শ্রেণীতে পড়া ছেলে ফাহিম যেন কিছুই বুঝে উঠতে পারছে না কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তাদের জীবনে। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, সকালবেলা মাদ্রাসায় নিয়ে আসতো। বাবা কি বলে গেছিল তোমার যাওয়ার সময়? তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম তাড়াতাড়ি। তোমার কি বিল ডাকলি তোমার বাবা? আমরি। ছোট্ট 2 সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ আশরাফুলের স্ত্রীর। কোথায় যাবেন, কি করবেন, অন্ধকারে পথ খুঁজে পাচ্ছেন না। তখন সবাই বলেছিল যে এই সংসারের দায়িত্ব নিলাম, ছেলে মেয়ের দায়িত্ব নিলাম, কিন্তু এখন কেউ দায়িত্ব নেই নাই, আমারই সব কিছু দেওয়া লাগে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহযোগিতার আশ্বাস প্রশাসনের। আশরাফুলের পরিবারকে ইতিমধ্যেই জেলা প্রশাসক থেকে, অর্থাৎ জেলা প্রশাসক স্যার তাকে তার নিজস্ব তহবিল থেকে একটি আর্থিক অনুদান দিয়েছে
এর পরবর্তীতে সরকারিভাবে আসলে আমরা সেটি যথাযথভাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করব এবং তারা সেটি পাবেন। এদিকে আশরাফুল হত্যার ঘটনায় 29 জনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী লাবণী আক্তার ইতি। ডিবিসি নিউজ ডেস্ক। শেখ হাসিনা দেশের চোরতন্ত্র তৈরি করেছিলেন এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, দেশের বড় বড় কোম্পানিগুলোকে কাজ পাইয়ে দিয়ে তাদের থেকে সুবিধা তুলে নেওয়া হতো, যা বিশ্বের ইতিহাসে বড় লুটপাট। জুলাই বিপ্লবে সবার অবদান লিখে রাখা উচিত মন্তব্য করে তিনি বলেন, অপসাংবাদিকতা রুখে দিতে মিডিয়াগুলোকে আরও বেশি সচেষ্ট থাকা প্রয়োজন। লেজুর ভিত্তিক সাংবাদিকতা পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে তরুণ সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। সেমিনারে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশকে রাষ্ট্রহীন করার চক্রান্ত, দুর্নীতি দূর করার নামে -2 থিওরি আনা হয়েছিল সে সময়। এর ফলে বাংলাদেশি মাইনাসে চলে যাচ্ছিল বলে মন্তব্য করেন তিনি। জুলাই আগস্টে যা হয়েছে খুবই আমাদের দরকার। প্রত্যেকটা ক্যাম্পাস, যেই ক্যাম্পাসে হয়েছে, যেই ক্যাম্পাসে আপনার গ্রাফিতি হয়েছে, সেগুলোও যেন আমরা নিজেরা প্রিজার্ভ করি। এটা আমাদের ক্যাম্পাসের, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এইটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। ভোরে আজমতপুর সীমান্তে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, আজমতপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারি ভারতে মাদক আনতে যায়। এ সময় বিএসএফের গুলিতে আহত হন শহীদুল। লালমনিরহাটের দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া তৈরি করার চেষ্টা করেছে ভারত। এরপর থেকে ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করলেও আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আজ সীমান্ত সরেজমিন পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত সকল ধরনের নির্মাণ কার্যক্রম স্থগিত রাখতে সম্মত হয়েছে উভয় পক্ষ। ফলে পরিস্থিতি এখন স্বাভাবিক। গতকাল দহগ্রামে বাংলাদেশ ভারত সীমান্তের মেন পিলার নাম্বার 8-এর 37 থেকে 46 নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ। খবর পেয়ে রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া নির্মাণে বাধা দেন। এ সময় সীমান্তের দুই পাশে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হলে সৃষ্টি হয় উত্তেজনা। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে চাঁদপুরের মতলবে ডায়রিয়া হাসপাতালে হু হু করে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রোগী ভর্তির সংখ্যা দৈনিক গড়ে 3 শতাধিক, যাদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন, রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চাঁদপুর মতলব দক্ষিণে ডায়রিয়া ও কলেরা রোগের হাসপাতাল আইসিডিডিআরবিতে 15 দিনের চিকিৎসা নিয়েছে 4875 জন রোগী। এর মধ্যে 4133 জনের বয়সী 5 বছরের কম। প্রতি ঘন্টায় এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে 13 শিশু। শুধু চাঁদপুর নয়, হাসপাতালে আসছেন কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলার রোগী। আমার বাচ্চার পাতলা পায়খানা আর বমি, পাতলা পায়খানা বমি, কোনো কমতি নেই, একেবারে দুর্বল হয়ে গেছে, খায় না, সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসছি এখানে। 6 দিন অসুস্থ, গ্রামের ডাক্তার নিয়ে ওষুধ খাওয়াইছি, এখন ভালো হয় না দেখে মতলব নিয়ে আসছি। অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলেই শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পরামর্শ চিকিৎসকদের। শিশুর যদি জ্বর বা খিঁচুনি থাকে এবং প্রস্রাব যদি অস্বাভাবিক কমে যায়, তাইলে অতি সত্বর শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, সরকারি এবং বেসরকারি যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শীতে শিশুদের রোটা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে আতঙ্কিত না হয়ে দিচ্ছেন বাড়তি পরিচর্যার পরামর্শ। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। অবস্থার অবনতি হলে নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে যোগাযোগ করতে পারেন। আমাদের হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন, চিকিৎসা সামগ্রী এবং আমরা অতিরিক্ত বেডের ব্যবস্থা করেছি। বর্তমানে রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হলেও এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের 2টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকল কর্মীরা। দাবানলে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 11 জন, ধ্বংস হয়েছে 10,000-এর বেশি অবকাঠামো। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক লুটতরাজ চালাচ্ছে দুর্বৃত্তরা। পরিস্থিতি সামাল দিতে নৈশকালীন কারফিউ জারি করেছেন লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 5 দিন ধরে ভয়াবহ আগ্রাসী ভূমিকা চালাচ্ছে দাবানল। ইতিহাসের ভয়াবহ এ দাবানলের আগুনে এরই মধ্যে পুরো অঙ্গার হয়েছে 34,000 একর এলাকা। আগুনের ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ যে যুদ্ধ বিধ্বস্ত এলাকার সঙ্গে এর তুলনা করা হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে এক কাপড়ে বের হয়ে এসেছে লাখো মানুষ। আরও অন্তত 1.5 লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদে সরে যেতে সতর্ক করা হয়েছে। তবে বাতাসের গতি কিছুটা কমায় শুক্রবার থেকে দাবানলের বড় 2টি জায়গার আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে প্যালিসেইডসের আগুন 8% এবং ইটনের আগুন 3% নিয়ন্ত্রণে এসেছে। এদিকে একদিকে যখন মানুষ আগুন থেকে বাঁচতে লড়াই করছে, তখন ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করা হয়েছে সান্তা মনিকা শহরেও। ক্ষতিগ্রস্ত এলাকায় সন্দেহজনক কাউকে দেখা গেলে তাকে সাথে সাথে আটক করা হবে। বাসিন্দাদের সরিয়ে নেওয়া এলাকাগুলো নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান আকু ওয়েদার বলছে দাবানলে এখন পর্যন্ত 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানলে এখন পর্যন্ত অন্তত 135 মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা আগামী কয়েক বছর স্থানীয় বাসিন্দাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। এর আগে 2018 সালে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইজে যে দাবানল ছড়িয়ে পড়েছিল তাতে 12 মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে দাউ দাউ করে জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্যালেসেস ইটন হাস্ট উডলির আগুন কখন নিভবে তা বলতে পারছেন না দমকল কর্মকর্তারা। কেন ক্যালিফোর্নিয়ার আগুন এত ভয়ঙ্কর রূপ ধারণ করলো, গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে তার সম্ভাব্য কিছু কারণ। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলের লেলিহান শিখা ছাড় দিচ্ছে না কাউকেই। নিম্নবিত্ত সাধারণ মার্কিনী থেকে শুরু করে আলো ঝলমলে হলিউড তারকার বাড়িও ভস্মীভূত করে দিচ্ছে নিমেষেই। বিনোদন দুনিয়ার রাজধানী হিসেবে খ্যাত লস অ্যাঞ্জেলেসের মালিবু, হলিউড হিলসের বিলাসবহুল প্রাসাদও জ্বলছে। প্রশ্ন উঠেছে, ক্যালিফোর্নিয়ার এবারের দাবানল কেন এত ভয়াবহ? যুক্তরাষ্ট্র জুড়ে দাবানলের অন্যতম প্রধান কারণ মনে করা হয় বজ্রপাতকে। এরপরে যে কারণের কথা মাথায় আসে সেটি হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট। 2017 সালেও শর্ট সার্কিট থেকেই ভয়াবহ এক দাবানলের সূচনা ঘটে ক্যালিফোর্নিয়ায়। এছাড়া ইচ্ছাকৃত আগুন লাগানোর কথাও মাথায় রাখছেন তদন্ত কর্মকর্তারা। মধ্যাঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে বয়ে যাওয়া তীব্র উষ্ণ বাতাস আগুনকে ছড়িয়ে দিচ্ছে দ্রুত। দাবানল প্রবণ ক্যালিফোর্নিয়ায় সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটে। শীতকালে যা অনেকটাই বিরল। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশ কয়েক বছর ধরেই রাজ্য জুড়ে শীতকালে শুষ্কতা বাড়ছে। নাসার গবেষণা বলছে, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের 10টির 8টিই ঘটেছে 2017 থেকে 2021 সালের মধ্যে। বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান খরা ও শুষ্কতা এসব দাবানলের পেছনে মূল চালিকা শক্তি। গেল ডিসেম্বরের শেষ ভাগ থেকেই ক্যালিফোর্নিয়ার বড়সড় একটি অংশ জুড়ে অগ্নি সতর্কতা জারি করেছিলেন কর্মকর্তারা। সাধারণত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বছরের এই সময়ে বেশ বৃষ্টিপাত হয়, অথচ গেল অক্টোবর থেকে অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 0.16 ইঞ্চি, যা স্বাভাবিক গড় 4 ইঞ্চির চেয়ে অনেক কম। 2020 সালেও বছরের এই সময়ে তীব্র বৃষ্টিপাত দেখা দিয়েছিল। নির্দিষ্ট একটি কারণ নয়, এরকম বেশ কিছু কারণ মিলেই তৈরি করেছে ভয়াবহ এই দাবানল, আর সেটাই ধারণা করা হচ্ছে গণমাধ্যমের বিশ্লেষণে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক। লাল সবুজের জার্সিকে পাকাপাকি বিদায় জানালেও টাইগার ক্রিকেটের রেকর্ড বুকে এখনও বড় একটা অংশ জুড়ে আছে এই ড্যাশিং ওপেনারের নাম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও তামিমের দখলে। আন্তর্জাতিক টি-20তেও বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। একবার দেখে নিব তামিম ইকবালের আন্তর্জাতিক মাইল ফলকগুলো। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল অনেক জল্পনা কল্পনার ইতি টেনে লাল সবুজের জার্সিতে ফেরার সব সম্ভাবনায় শেষ করে দিলেন এই ওপেনার। তবে বিদায়ের আগে তামিম রেকর্ড বইয়ে ছাপ রেখে
৮,৩৫৭ রান নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড আছে তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন, যার সংখ্যা ২৫। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি রেকর্ডও তামিমের ঝুলিতে। মোট ১১৯টি হাফ সেঞ্চুরি রেকর্ড আছে তার, যার মধ্যে টেস্টে করেছেন ৪১টি হাফ সেঞ্চুরি ও ওয়ানডেতে করেছেন ৭০টি। ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিন তামিমের বয়স ছিল মাত্র ১৯ বছর। টানা ৩ টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান এই ড্যাশিং ওপেনার। ২০১৪ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। এছাড়া ৩ সংস্করণে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম। ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান তুলেছেন তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডে খেলে ২,৮৫৩ রান করেছেন তামিম। টেস্টে দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ডও আছে তামিমের ঝুলিতে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে ৩১২ রানের জুটি করেন তামিম। টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কা ২০১৫ সালে খুলনায় তার ছক্কার সংখ্যা ৪১টি। এছাড়াও আরও ডজন খানিক রেকর্ড আছে তামিমের ঝুলিতে, যেই রেকর্ড নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। বাংলাদেশের নাহিদ রানাকে বর্তমানে সেরা পেসারদের একজন মানেন রংপুরের হয়ে বিপিএল খেলতে আসা পাকিস্তানের অলরাউন্ডার ইফতেখার আহমেদ। জানিয়েছেন জাতীয় দলে কামব্যাক করার সেরা মঞ্চ বিপিএল, যেখানে তরুণরা নিজেদের মেলে ধরতে পারেন। সিলেট থেকে মেহেদি হাসান মিমের ক্যামেরায় জানাচ্ছেন শাহরিয়ার হোসেন। টাইগার ইয়াং সেন্সেশন নাহিদ রানা এবং ইফতেখার আহমেদ এবার বিপিএল মাতাচ্ছেন একই দলের হয়ে। এই আসরেও গতির ঝড় তুলে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন রানা। এই পেসারকে খুব কাছ থেকে দেখে মনে ধরেছে এই পাকিস্তান ক্রিকেটারের। मेरे ख्याल में नाहिद राना दुनिया का बेस्ट बॉलर में से है। আমার কাছে নাহিদ রানাকে দুনিয়ার সেরা বোলার মনে হচ্ছে। ১৫০ স্পর্শ করছে সে। ১৫০ গতির বোলার, দলে আশীর্বাদের মতোই। এই মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন ইফতেখার আহমেদ। এত পারফর্মারের ভিড়ে ফেরাটা কত কঠিন সেটা ভালো করে জানেন এই ব্যাটার। তবে বিপিএল এ পারফর্ম করে জাতীয় দলের দরজা আবারও খুলতে চান তিনি। বিপিএল এ অনেক উপভোগ করছি। এই লিগ দারুণ জায়গা পারফর্ম করার জন্য। এখানে ভালো করলে পাকিস্তান দলে কামব্যাকও করা যাবে, ফলে সবকিছুই ভালো লাগছে। বিদেশের অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে বিপিএল অনেকটাই পিছিয়ে। প্রতিবার যার মান নিয়েও উঠে অনেক প্রশ্ন। তবে এবারের আসরে অনেক উন্নতি চোখে পড়েছে এই পাকিস্তান ব্যাটারের। বিপিএল দারুণ একটি পেশাদার লিগ। দিন দিন যা উন্নতি করছে, ২ বছর আগে যা দেখেছিলাম এখন তার চেয়ে অনেক ভালো। আমি বলবো বিপিএল অন্যতম সেরা। অধিনায়ক সোহানের ক্যাপ্টেন্সিতেও মুগ্ধ এই ব্যাটার। আর বরিশালের বিপক্ষে শেষ ওভারে ৩০ রান নিয়ে ম্যাচ জেতানো সোহানের কারিশমা তার চোখে অন্যতম সেরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ উদ্বোধন করা হয়েছে। সকালে নগরীর শিবচর পৌর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাকিব হাসান। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে নগরের এবেলা ছাত্রাবাস থেকে মেহেদি হাসান নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শ্রেণীকক্ষ সংকট, শিক্ষক সংকট ও সেশন জট নিরসন সহ ১০ দফা দাবিতে আন্দোলন করছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। সেন্ট মার্টিনে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। সকালে সেন্ট মার্টিনের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী দেওয়া হয়।
এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে এই মুহূর্তে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়ছে ঢাকা আবাহনী। হারের তিক্ততা পেছনে ফেলে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় নিয়ে মৌসুমে জয়ের ধারায় ফিরতে চায় চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে বিপিএল পয়েন্টে টেবিলে এগিয়ে যেতে চায় মারুফুল হকের শিষ্যরা। একটু খাবি খেতে হচ্ছে, কিন্তু এই দল যার আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলারই কথা ছিল না এই মৌসুমে, সেখানে ফাইনালি তারা একটা পয়েন্ট সিকিউর করতে পেরেছে ফেডারেশন কাপে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।